রাজনৈতিক পথ পরিবর্তনের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি নেই এডিপি বাস্তবায়নে। 5 বছরে সর্বনিম্ন জুলাই নভেম্বরে চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ। আমদানি পণ্যের কন্টেইনার অবযোগে পাঠানো নিয়ে বন্দর ও বিজিএমই এর দ্বন্দ্ব। 4 গুণ খরচ বেড়ে বছরে 10,000 কোটি টাকা ক্ষতির শঙ্কা। সিদ্ধান্ত বদলাতে মন্ত্রণালয়ের চিঠি। উৎপাদন খরচ বেড়েছে পেঁয়াজের। কৃষি উপকরণের বাড়তি দামে লোকসান শঙ্কায় উত্তরাঞ্চলের চাষিরা। আমদানি বন্ধ সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি। প্রায় 300 কোটি টাকা লোকসান নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই শুরু। অনিয়ম দুর্নীতির কারণেই ক্ষতি বলছেন কর্মীরা। ব্যাংক ঋণের সুদই কারণ দাবি কর্তৃপক্ষের। এবং অস্ট্রেলিয়ার জীবনযাত্রায় অর্থনৈতিক মন্দার আঁচ। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে নিত্য লড়াইয়ে বড়দিনের উৎসবে ভাটা। 65% নাগরিক কিনবে না উপহার বলছে জরিপ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। অর্থ বাণিজ্যের নানা খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে। আর এজন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা আসবো নিশ্চয়ই, তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসব। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি আসেনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। গেল জুলাই থেকে নভেম্বর প্রতি মাসই পিছিয়ে রয়েছে গত বছরের একই সময়ের তুলনায়। আর নভেম্বর পর্যন্ত 5 মাসে বাস্তবায়ন হয়েছে গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাই আগস্টের পরের মাসগুলোতে অস্থিতিশীলতা না থাকলেও এডিপি বাস্তবায়নে কেন পিছিয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল 12.29%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মাসপ্রতি বাস্তবায়ন হারও গত বছরের তুলনায় কম। অক্টোবর নভেম্বর সময়ে বাস্তবায়ন গতি কমার কারণ খুঁজে দেখার আহ্বান অর্থনীতিবিদদের। অর্থ ছাড়ের ব্যাপার নাকি প্রজেক্টের যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকে সরানো হয়েছে সেটার কারণে স্লথ হয়ে গেছে, নাকি বৈদেশিক যে সাহায্য এইসব প্রকল্পে আসার কথা ছিল সেটার সম্বন্ধে যদি সমস্যা হতো তো তাহলে তো আমরা এটা আরো একটু বেগবান আমরা করতে পারতাম। বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে হয়তো চলতি বছরের এডিপি কিছু কাটছাট করতে হবে। তাই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি বাড়াতে না পারলে খরচ বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা আছে বলছেন অর্থনীতিবিদরা। সরকারি যেসব প্রতিষ্ঠান বিশেষত মন্ত্রণালয়গুলি এগুলি বাস্তবায়ন করেন, তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদেরকে আরো একটু এগুলোর দিকে নজর দেওয়া এবং মানসম্মতভাবে এগুলো বাস্তবায়ন করা। আইএমইডির প্রতিবেদন বলছে 5 মাসে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দের 3% ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের জন্য এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক, যেটি আমরা প্রতিবেদন দেখার আগেই আপনাকে স্বাগত জানিয়েছে। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আসলে অর্থনীতিবিদরা যেমন প্রশ্ন তুলেছেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার পরও কেন এডিপি বাস্তবায়নে হচ্ছে না, ধীর গতি, এই প্রশ্নটার উত্তরই আসলে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। যেটা হয়েছে আপনি জানেন, আমাদের ঐতিহাসিকভাবে বছরের শুরুতে কিন্তু এডিবি বাস্তবায়নের গতি অনেক শ্লথ থাকে। এর অনেকগুলো কারণ আমরা জানি। মানে ট্র্যাডিশনালি যদি চিন্তা করেন, সেটা হচ্ছে বলা হয় যে বর্ষা মৌসুমে কাজ শুরু করতে দেরি হয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের যে পর্যায়গুলো আছে সেগুলোর শুরুতে কিন্তু বিলম্ব হয়, টাকা ছাড় করতে দেরি হয়, অনেক সময় প্রজেক্টের যে অফিস এবং তার যে ম্যানেজমেন্ট, স্পেশালি প্রজেক্ট ডাইরেক্টর, সেগুলোকে অ্যাপয়েন্ট করতে সময় লাগে। এগুলা হচ্ছে আমাদের চিরাচরিত সমস্যা। এবং এই বছর সেই সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের ফলে
যে একটা অস্থিরতা অনিশ্চয়তা ছিল, সেটাও কিন্তু একে প্রভাবিত করেছে। যথেষ্ট আমি বলবো যে সময় ছিল না তখন এগুলাকে প্রস্তুত করার। তাছাড়া আরেকটা সমস্যা তৈরি হয়েছিল যে গত সরকার যে বাজেটটি রেখে গিয়েছিল সেটা অত্যন্ত উচ্চাভিলাষী বাজেট ছিল, এবং মনে হচ্ছিল না যে সেই বাজেট বাস্তবায়ন করা যাবে। এবং বিশেষ করে সেই বাজেট বাস্তবায়ন করতে হলে এডিবির আকারটাকে কিন্তু কাটছাট করার প্রয়োজন ছিল, বিকজ যদি আমরা না জানি কোন প্রকল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে, তাহলে কিন্তু প্রকল্প বাস্তবায়নে দেরি হবে। এবং সেই সবগুলো ঘটনা কিন্তু এবার ঘটেছে, যার ফলে আমরা দেখছি যে এডিবি বাস্তবায়নের গতি অনেক অনেক কম এই বছর। আচ্ছা, বাস্তবায়নের যে গতি দেখা যাচ্ছে অনেক কম গতি, যেটি আপনি বলছিলেন, কিন্তু চলতি অর্থ বছরে এডিপির আকার তাহলে কেমন কাটছাট হতে পারে বলে আপনি মনে করছেন? আমি এই পর্যন্ত এখনো কোনো সুনির্দিষ্ট তথ্যপত্র দেখি নাই যে যেখানে এডিবির আকারটা কতখানি কাটছাট করা হবে। এর আগে একদম শুরুর দিকে সরকার বলেছিলেন যে তারা এডিবির আকারটাকে 1,00,000 কোটি টাকা পর্যন্ত কমিয়ে নিয়ে আসবেন। পরে 50 বা 60,000 টাকার যে কমানো হবে সেটা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো হয়তো কনফার্ম তথ্যপত্র আমাদের কাছে নেই। এটা নিশ্চিত যে যথেষ্ট পরিমাণে কিন্তু এবার এডিবির আকার আমার কাছে মনে হয় কাটছাট করতে হবে, কারণ আপনি জানেন যে রাজস্ব আদায়েও কিন্তু একটা শ্লথগতি আছে। এডিবি বাস্তবায়ন নির্ভর করে দুটো জিনিসের উপরে: সরকার কতখানি তার নিজের পয়সা, যেটা সে ট্যাক্স আহরণ করার মাধ্যমে করে থাকে, যোগান দিতে পারবে, আর বিদেশি যারা দাতারা আছেন তারা কি পরিমাণ টাকা ছাড় করবেন। এই দুটো জিনিস নিশ্চিত না করতে পারলে এডিবি বাস্তবায়ন করাটা সম্ভব হয় না। কাজেই এইবারও মনে হয় যে এই দুটো জিনিস দেখতে, বিশেষ করে সরকারের পট পরিবর্তনের পরে খানিকটা সময় লেগেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, তাহলে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সংস্কার আসলে হাতে নেওয়া হয়েছে, বা এই বিষয়ে যদি একটু জানাতেন। আমার কাছে যেটা মনে হয় যে সরকার এই বিষয়গুলো নিয়ে এখনো চিন্তা করছেন। পাবলিক ডোমেইনে আমরা পরিষ্কার করে এখনো কিছু দেখতে পারি না যে কোন সংস্কারের কাঠামোটা কি হবে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু আমি বলতে চাই যে যে জিনিসগুলো আমরা সবসময় বলে এসেছি যে বাস্তবায়ন করা দরকার, সেটি একটি হচ্ছে যে প্রজেক্ট গুলোকে ইনিশিয়েট করতে যেন কোনো রকমের বিলম্ব না হয়, আগে থেকে যেন যথেষ্ট মাত্রায় প্রস্তুতি থাকে, সেই ব্যাপারটা আমরা সবসময় বলে এসেছি। এটার সঙ্গে যোগ হবে যে আমাদের যে রাজস্ব আদায়, সেটাকে অনেক সময় যে আমরা অতি উচ্চাভিলাষী করি এবং রাজস্ব আদায় করা যায় না, তখন যে সমস্যাটা হয় এডিবি গুলোকে কাটছাট করতে হয়। একটি হতে পারে যদি আমরা রিয়েলিস্টিক আমাদের রাজস্ব কত আদায় করতে পারবো সেটা যদি আমরা নির্ধারণ করতে পারতাম, তাহলে যেটা হতো যে প্ল্যান করাটা আমাদের জন্য অনেক সোজা হতো। হ্যাঁ, কাজেই একটা সুপারিশ হচ্ছে সরকারের কাছে যে কতখানি রাজস্ব আসলে আদায় করা যাবে সেটাকে রিয়েলিস্টিক নির্ধারণ করা, যেটা গত সরকারের সময় খুবই আনরিয়ালিস্টিক টার্গেটস দেওয়া হতো, এবং তারপরে সংশোধিত বাজেটে এসে আমরা দেখতাম যে যথেষ্ট পরিমাণে কাটছাট করা হচ্ছে। আপনি নিশ্চয় জানেন যে এর আগে যতগুলো বাজেটে দেওয়া হয়েছে দেখা যায় ওই বাজেটের 80 থেকে 84 ভাগ কিন্তু বাস্তবায়ন করা হতো। তার মানে 15 থেকে 20 ভাগ কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারতো না, বিকজ তার হাতে যথেষ্ট পরিমাণে রাজস্ব থাকতো না, বা বিদেশি টাকা যেটা ছাড় করার কথা ওনারা করতে পারতেন না। এবারও কিন্তু সেই প্রবলেম গুলো থেকেই যাচ্ছে। কাজে আমার কাছে মনে হয় যে এগুলো একটু খতিয়ে দেখা দরকার। তবে একটি জিনিস আমি আপনাকে বলি, এটা আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে, এবছর যেহেতু মূল্যস্ফীতির চাপ অত্যধিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এডিবি কাটছাট করারই কথা, এবং এডিবি যদি যদি ইমপ্লিমেন্টেশন স্লথ হয় সেটা হয়তো মূল্যস্ফীতিকে আমাদের কমিয়ে আনতে হয়তো সাহায্য করতে পারে, মানে এটা সাপে বড় হতে পারে। মানে জিনিসটা আপনাকে এভাবে বলি, আমরা দেখছি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে, সংকোচনমূলক মুদ্রানীতি সরকার গ্রহণ করেছে, সুদের হার বাড়ানো হয়েছে, ইনভেস্টমেন্ট কমে গিয়েছে। এটার সঙ্গে সরকারের কিন্তু যে ব্যয় সেটাও কিন্তু কমিয়ে আনতে হবে। যদি কমানো যায় তাহলে ওই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসটা কিন্তু আরো গভীর হবে। কাজে আমি বলবো যে এডিবি বাস্তবের এখন যে স্লথ হয়েছে এটা নিয়ে অত বেশি হয়তো উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। তবে আমি মনে করি যেটা সরকার এই মুহূর্তে করতে পারে, যেহেতু আমরা এডিবি কে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো না, এডিবি থেকে একটি অংশ কাট করে নিয়ে এসে যদি আমরা সামাজিক সুরক্ষা খাতে যদি দিতে পারি, তাহলে যেটা হবে কি, যারা মূল্যস্ফীতির কষাঘাতে এখন আছেন তারা হয়তো খানিকটা সুবিধা লাভ করবে না। আমরা একটা হিসাবে দেখেছি যে যদি সরকার এডিবি 2.3%, মানে 2.3% যদি সেখান থেকে কাট করে নিয়ে এসে যেগুলা সামাজিক সুরক্ষা খাত আছে, কতগুলা প্রোগ্রাম আছে যেখানে
খাদ্য সহায়তা দেওয়া হয়, সেই সহায়তাগুলোকে কিন্তু ওনারা দ্বিগুণ করতে পারেন। এবং এই বছর সেই সহায়তাটা দ্বিগুণ করাটা অত্যন্ত জরুরি, যেহেতু মূল্যস্ফীতি আছে। একইভাবে এডিবি যদি আমরা পুরোটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এডিবির যদি শতকরা মাত্র 8 ভাগ যদি আমরা কমিয়ে দিয়ে নিয়ে এসে সেই বরাদ্দটা যদি আমরা আমাদের সামাজিক সুরক্ষা খাতে 9টি যে প্রধান প্রকল্প আছে যার মাধ্যমে গরিব সুবিধা বঞ্চিত মানুষদেরকে সহায়তা দেওয়া হয়, সেটাকে কিন্তু আমরা ডাবল করতে পারবো। কাজে সেই অপশনে কিন্তু সরকারের সামনে আছে। এডিবি বাস্তবায়নে এই বছরে অত বেশি উদ্গ্রীব না হয়ে বরং কিভাবে দুস্থ মানুষদেরকে সহায়তা দেওয়া যায় সেটাও কিন্তু সরকারের একটা প্রায়োরিটি হতে পারে। এডিপি সবসময় আসলে আমরা দেখেছি যে একটু উচ্চাভিলাষী হয়, রাজস্ব আদায় কমও হয়, কিন্তু এই যে প্রকল্পগুলো যখন হাতে নেওয়া হয়, যারা এই প্রকল্পগুলো নিচ্ছেন হাতে একটু উচ্চাভিলাষেই বলবো, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি আসলে নেওয়া হয় না কখনোই? এবার কি নেওয়া হবে কিনা, বা নিলে কি আসলে ভালো হবে কিনা, আমাদের উন্নয়নের জন্য এটা দরকার কিনা? আপনি ভালো প্রশ্ন করেছেন, প্রশ্নটা একটু ট্রিকি। আমি বলবো যে দেখুন, যে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলোর সঙ্গে রাজনৈতিক দর্শন একটা ব্যাপার থাকে, সেগুলোর সঙ্গে সরকার কি করতে চায় তার দর্শনটা থাকে। আগের সরকারের আমলে একটা জায়গায় গুরুত্ব দেওয়া হতো যে দৃশ্যমান প্রকল্প, যেন মানুষ দেখে মনে করতে পারে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের গল্পটাকে যেন একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলা যায়, সেই টাইপের প্রকল্প গ্রহণে তাদের কিন্তু অধিকতর আগ্রহ ছিল। দৃশ্যমান প্রকল্প যেগুলো বড় অবকাঠামো, সেগুলোর ক্ষেত্রে আবার বড় রকমের দুর্নীতি করার সুযোগ থাকে, সেটাও কিন্তু আমরা দেখেছি যে আগে ছিল। কাজে এই সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সেটা নিয়ে কাজ করছেন যে প্রকল্পগুলোকে এমন ভাবে চিহ্নিত করা যায় যেখানে সাধারণ মানুষের বেনিফিটটাও আসবে। অবশ্যই আমাদের অবকাঠামোয় খরচ করতে হবে, কিন্তু এটার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে সমাজে অন্য মানুষের যেন প্রকল্পগুলো থেকে সুবিধা পায়, সেটা কিন্তু আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আরেকটি ব্যাপার দেখুন, না বললে নয়, সেটি হচ্ছে প্রকল্প ব্যয়ের গুণগত মান। এটার কিন্তু অনেক রকমের প্রশ্ন আমরা সবসময় করেছি। প্রকল্প ব্যয় অনেক বেশি হয় বাংলাদেশে। আমরা যে প্রকল্পগুলো দেখেছি, 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে আমাদের যে খরচ হয়, পৃথিবীর মধ্যে কোনো জাতি, কোনো দেশ এত খরচ করে না। আসলে এখন কি তাদের বিরুদ্ধে কি আসলে ব্যবস্থা নেওয়াটা উচিত হবে কিনা, এটা যদি একটু জানাতে হয়। এটা দেখুন, এটা যেহেতু রাজনীতির ইস্যু, সরকার কোনগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন, কি পরিমাণ তথ্যপত্র তাদের হাতে আছে, সেগুলো ওনারা বিচার বিবেচনা করে দেখতে পারেন। আমি বলবো অবশ্যই বড় দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলোকে যদি আইনের কাঠামোর আওতায় আনা যায়, সেখানে যদি কিছুটা শাস্তি বিধান করা যায়, পরে যারা এসব দুর্নীতি করবেন তারা সতর্ক থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। আমদানি পণ্য বোঝাই কন্টেইনার অফ ডকে পাঠানোর সিদ্ধান্তে বন্দরের সঙ্গে বিজিএমইএ এর ট্যাগ অফ ওয়ার শুরু হয়েছে। বন্দরের ইয়ার্ড এড়িয়ে অফ ডক থেকে কন্টেইনার ডেলিভারি নিতে গেলে খরচ যেমন 4 গুণ বাড়বে, তেমনি সময় ক্ষেপণ হবে 3 গুণ। বছরে যার আর্থিক ক্ষতির মূল্য 10,000 কোটি টাকার বেশি। বন্দরের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শেখর চিবুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমলতে। দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল কন্টেইনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে, আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর দাবি, বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে 12,605 টাকা এবং 14,400 টাকা। পার ইয়ারলি যদি 1000 কন্টেনার করি, তাহলে আমার অলমোস্ট 1 কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে। তো এই পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে, তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইসের উপরে এফেক্টটা পড়বে। আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা। অফডকে কাস্টমসের অফিসার যেতে হবে, তারপর ওরা অ্যাপ্লাইজ করবে, এটা হয়তো আরও একদিন ডিলে হবে। এভাবে পেতে আমার 2 থেকে 3 দিন সময় বেশি যেতে পারে। ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। আর অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, ডেলিভারি খরচ বাড়লেও জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার আমরা একটা
উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানিকারকদেরকে আমরা সহায়তা করতে চাই। ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। বছরে 6 থেকে 7 লাখ রফতানি কন্টেনার, 2 লাখ আমদানি এবং 50,000 খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে, তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। আইনের দৃষ্টিতে আমরা সবাই সমান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এটা আমাদের সংবিধানে সেভাবে বলা আছে। আমি দুটো কাহিনী একটা কথা বলছি। দুটোকে যে পরবর্তী সংশোধনীটা আনা হয়েছে সেখানে বলা আছে সরকারি কর্মকর্তাদেরকে মানে মামলা হইলে করা যাবে না, অন্যান্য নাগরিকদের থেকে একটু ডিফারেন্স তো এই জিনিসটা স্যার একটু সমন্বয় করা কিভাবে বৈষম্য নতুন প্রেক্ষাপট আমরা এটা পরীক্ষা করব। আরেকটা বিষয় হলো আপনাদের কাছে বেশ কিছু সংস্কার প্রস্তাব এসেছে। জি, ইতিমধ্যে আপনাদের কাছে বেশ কিছু সংস্কার প্রস্তাব এসেছে। একটা ইসমাইল জহুরুল্লাহ স্যার এই দুদিন আগে একটা সংস্কার প্রস্তাব। ইসমাইল জহুরুল্লাহ এমনি দেন নাই, আমরা সব রাজনৈতিক দলকে যাদেরকে চিফ অ্যাডভাইজার সাহেব ডাকেন বিভিন্ন সময়ে তাদেরকে আমরা সবাইকে চিঠি দিয়েছি যে আপনাদের কোনো সুপারিশ থাকলে দেন। ইসমাইল জহুরুল্লাহ সাহেব ওনার দলের পক্ষ থেকে সেটা দিয়েছেন। এর আগে বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা সেমিনার ছিল, সেখানে একটা কিবোর্ড পেপার উপস্থাপন হয়েছে। সেখানেও মানে অলমোস্ট অনেকটা কাছাকাছি বেশ কিছু। আচ্ছা, আপনার মূল কথাটা আপনারটা বলেন স্যার। আমি যেটা ওখান থেকে সামারি করে দুইটা লাইন বলতে চাচ্ছি। স্যার একটা পেপারসে আসছে 96 সাল থেকে এই পর্যন্ত মানে প্রশাসনিক একটা যেই যেগুলো আমরা পেশিগত দোষ বলেন বা আমরা সরকার। ঠিক আছে বুঝলাম, সেটা বুঝলাম। যে বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেখানে প্রশাসনকে এখানে যুক্ত করার একটা এইটা তো আমাদের কাজ না। আমরা আগামীতে কি হবে সেটা বলবো। আমি যে পয়েন্টের কথা বলতে চাচ্ছিলাম যে এই যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে। বিজয় দিবসের ছুটি শেষে আজ আবারও শুরু হয়েছে পুঁজিবাজারের লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পেয়েছে। আমরা এখনকার পরিস্থিতি আপনাদেরকে জানাবো। কি অবস্থায় আছে ডিএসসির সরিয়া সূচক, প্রধান সূচক, এগুলো আপনি জানাবো। এবং শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির প্রধান সূচক যেটি ডিএসসি এক্স ইন্ডেক্স, সেটি 5238 পয়েন্টের উপরে অবস্থান করছে এবং ডিএসসি সরিয়া সূচক সেটি 1172 পয়েন্টে অবস্থান করছে এবং বাছাই সূচক যেটি ডিএসসি S30 সেটি 1930 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সূচকই কিন্তু আসলে এখন ঊর্ধ্বমুখী এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া টাকার অঙ্কে যদি আমরা বলি যে 1090 কোটির উপরে শেয়ার লেনদেন হয়েছে, 1090 কোটি টাকার উপরে শেয়ার লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত 298টি শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে 37টির দাম এবং 47টির দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আমরা যদি ডিএসসির ব্রড ইন্ডেক্স একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10টা থেকে আসলে শুরু হয়েছে। 10টা থেকে ডিএসসি ব্রড ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঊর্ধ্বমুখী, যদিও একটু উত্থান পতন আছে, তারপরও আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখন যেটি দেখতে পাচ্ছি যে একটু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই কিন্তু আসলে আমরা এখন আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে শীর্ষ যে কোম্পানিগুলো রয়েছে এই শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যেহেতু শুরু হয়েছে মার্কেটের, তাহলে আমরা মার্কেট আপডেটে দেখতে পাবো যে আসলে সবার উপরে কারা আসলে অবস্থান করছে। আমরা কয়েকটি শেয়ারের
শেয়ার বাজারের এবং কোম্পানির শেয়ার বাজারের খবর আপনাদেরকে জানাবো। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে অরিয়ন ইনফিউশন, সেটি শেয়ার বিক্রি হয়েছে 371 টাকায়, এবং এরপরে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশ স্পিনিং কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এবং তৃতীয় অবস্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত, এবং 4 নম্বর অবস্থানে করছে আসলে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এবং 5 নম্বরে অ্যাকমে ল্যাবরেটরিজ। আমরা এই শেয়ার বাজার যেটি দেখছিলাম যে আসলে শীর্ষ 20টি যে কোম্পানি রয়েছে সেই 20টি কোম্পানির মধ্যে থেকে শীর্ষ কয়েকটি কোম্পানির খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এই ছিল এখনকার মতো শেয়ার বাজারের সবশেষ। প্রায় 300 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আখ মাড়াই কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগে চালু থাকা একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল। যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ও নিম্নপদস্থ কর্মকর্তাদের। আর মিল কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। রংপুর বিভাগের মধ্যে চালু থাকা ঠাকুরগাঁয়ের একমাত্র ভারী শিল্প সুগার মিলটি বছরের পর বছর ধরেই লোকসান গুনছে। বর্তমানে এ সুগার মিলে ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর ও পঞ্চগড় জেলার চাষিরাও তাদের উৎপাদিত আখ সরবরাহ করছেন। আখের আবাদ বাড়ার পাশাপাশি চিনি উৎপাদনও বেড়েছে মিলটিতে। বাজারে দিন দিন চিনির মূল্য বৃদ্ধি পেলেও কোনোভাবেই লোকসান কাটিয়ে উঠতে পারছে না মিলটি। প্রতি বছরের মতো গেল বছরেও প্রায় 40 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে, যার পাল্লা ভারী হয়ে এখন পর্যন্ত মিলটির ঋণের পরিমাণ 278 কোটি টাকা। মিলের শ্রমিক ও নিম্ন পদস্থ কর্মকর্তাদের অভিযোগ, যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে। 60-65 বছর আগের মিল, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা। টেন্ডার হচ্ছে 7 লাখ, ওর মাল আসতেছে মাত্র 25,000। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ক্রয় বিক্রয়ের একটা ব্যাপার আছে, সেখানে এত দুর্নীতি হয় যেটা আর লাভ দিয়ে কভার করা যায় না। আর মিল কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। দুর্নীতির কোনো সুযোগও নাই, আমরা সব কিছু পিপিআর ফলো করেই আমরা ক্রয় প্রক্রিয়াটা করে থাকি। ফিনিশ প্রোডাক্ট দুটাই, একটা চিনি আর একটা মোলাসেস আমাদের ওপেন টেন্ডার হয়, আর চিনি হয় আমরা সংরক্ষিত খাতেই চিনি বিক্রি করি, ডিলারদেরকে চিনি বিক্রি করি। চলতি মারাই মৌসুমে মিলটিতে 85,000 মেট্রিক টন আখ মারাই করে 6,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরে দিন দিন বাড়ছে পেঁয়াজের আবাদ, তবে বীজ সহ কৃষি উপকরণের দাম বেশি হয় এবছর পেঁয়াজে লোকসানের আশঙ্কা করছেন উত্তরাঞ্চলের কৃষকরা। সুলভ মূল্যে বীজের সরবরাহ স্বাভাবিক রাখা সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। কৃষি বিভাগ বলছে সংরক্ষণাগার নির্মাণ সময়সাপেক্ষ প্রক্রিয়া। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় বরাবরই পেঁয়াজের দামে বাড়তি ঝাঁজ থাকে রংপুরের বাজারগুলোতে। তবে বিগত বছরগুলোর সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। রংপুরে বছরে পেঁয়াজের গড় চাহিদা প্রায় 60,000 মেট্রিক টন। আগের তুলনায় উৎপাদন বাড়ায় ঘাটতি কমেছে অনেকটা। এরই মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ তোলার কাজ শুরু করেছেন কৃষকরা। আমাদের ফলন তো খুব ভালো ফলন তো হয়েছে, কিন্তু আমরা বাজার ভালো পাই। এবার 90 টাকা 100 টাকা কেজি বেচতেছে মনে হয়, তা দাম হিসাবে ভালোই আছে মোটামুটি। তবে কৃষকের দাবি, গত বছরের চেয়ে এবছর 2 থেকে 3 গুণ বেড়েছে বীজের দাম, সেই সাথে বেড়েছে কৃষি উপকরণের দামও। হেক্টর প্রতি পেঁয়াজের উৎপাদন খরচ বেড়েছে 40 থেকে 50,000 টাকা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় তারা। সংরক্ষণাগার নির্মাণ সহ কার্যকর উদ্যোগ চায় চাষি। খরচ হচ্ছে আমার 80,000 90,000 টাকা, বর্তমানে এখন বিক্রি করতেছি 60,000 55,000 60,000 70,000 টাকা। কৃষক চতুর্দিক দিয়ে লস, লাভবান নয়। সরকার যদি সংরক্ষণ করে থোড়া যদি জায়গা করতো, তখন আমরা ভরা যখন মৌসুমে তখন মনে করেন যে আমরা বের করে বেচতে পারতাম। কৃষি বিভাগ বলছে বিশেষায়িত সংরক্ষণাগার নির্মাণের প্রক্রিয়াটি চলমান রয়েছে। রংপুর সহ বিভিন্ন জেলা থেকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার ফলে কিন্তু পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসছে আর কি, দাম অনেকটা কিন্তু কমে গেছে। আবার হলো যারা চাষি তারাও কিন্তু গতবারের চেয়ে অধিক দাম পাচ্ছেন আর কি। চলতি বছর জেলায় পেঁয়াজের চাহিদা 60,000 মেট্রিক টন, আর 3,750 হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 52,313 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।
শীত মৌসুমে জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুরে পুরাতন গরম কাপড়ের ব্যবসা। প্রতিদিন ভিড় করছেন রংপুর বিভাগের বিভিন্ন এলাকার শত শত পাইকার ও হাজারো ক্রেতা। 20 টাকা থেকে 400 টাকায় মিলছে নানা রকম শীত বস্ত্র। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীত বস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার আশা ব্যবসায়ীদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। শীত যতই বাড়ছে ততই চাহিদা বাড়ছে শীত বস্ত্রের। এ কারণে নীলফামারী সৈয়দপুরের গুদামে পুরাতন বস্ত্রের বেলের মজুত করছেন ব্যবসায়ীরা। তাছাড়া শহরের রেলওয়ে লাইনের পাশে শতাধিক ব্যবসায়ী অস্থায়ী দোকানে শীত বস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। হকারদের হাঁক ডাকে মুখর পুরাতন শীত বস্ত্রের বাজার। পুরাতন এসব কাপড়ের বেল চায়না, তাইওয়ান, কোরিয়া ও জাপান থেকে আমদানি করা হয়। শহরের 8 জন ব্যবসায়ীর গুদামে প্রায় 20,000 বেল শীত বস্ত্র মজুত রয়েছে। অল্প টাকায় ভালো মানের কাপড় কিনতে তাই সব সময় ভিড় থাকে দোকানগুলোতে। একটা দামে মনে করেন 8টা বললাম, এর থেকে সুবিধা আর কি? আদার্স মার্কেট থেকে এখানে কম থাকে আর সবগুলা ভালো জিনিস পাওয়া যায়। এগুলার মান ভালো, সব শ্রেণীর মানুষে কিনে। 7-10 টাকা করে মাল নিয়ে যায়, বেচে ফির আবার আসি সপ্তাহের মধ্যে। এইটা না হলে গরিব মানুষ মারা যাইত। কাপড় ব্যবসায়ী সমিতির এই নেতা বলেন, সৈয়দপুরে এই ব্যবসা 80-র দশক থেকে শুরু হয়, যা আজও উত্তরের জনপদের মানুষের কাছে জনপ্রিয়। উলের কাপড় বিদেশ থেকে আসে, এটা আবার চিটাং থেকে সৈয়দপুরে আসে। সৈয়দপুরে পাইকারি বিক্রি করে বস্ত্র ব্যবসায়ীরা এই 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারবে বলে আমরা আশা করি। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীত বস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার ব্যবসা হবে আশা ব্যবসায়ীদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে ভারত থেকে চালের আমদানি। আমদানিকৃত চাল বিক্রি হচ্ছে বন্দর থেকে। বিস্তারিত জানবো হিলি স্থলবন্দর থেকে সহকর্মী শফিকুল ইসলাম শফিক যোগ দিচ্ছেন। শফিক, হিলি স্থল বন্দরে প্রতিদিনই কিন্তু চালের আমদানি বৃদ্ধি পাচ্ছে। এর আগে যেখানে প্রতিদিন 10 থেকে 20 ট্রাক আমদানি হলো, এখন প্রতিদিন 50 থেকে 70 ট্রাক পর্যন্ত ছাড়িয়ে গেছে চালের আমদানি। তো সকাল থেকে প্রতিদিন কিন্তু হিলি স্থল বন্দরে এখানে পাইকারি ব্যবসায়ীরা আসেন চাল কেনার জন্য। তো বন্দরে প্রতিদিন এখানে গুটি সন্না, সম্পা কাটারি এবং আতপ জাতীয় চালের কিন্তু আমদানি কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চালের দাম সন্না চাল বিক্রি হচ্ছে 52 থেকে 52 টাকা, সম্পা কাটারি বিক্রি হচ্ছে 68 টাকা, আতপ বিক্রি হচ্ছে কিন্তু 51 থেকে 52, 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো গত 2 সপ্তাহ যদি একটা তথ্য জানিয়ে রাখি, 2 সপ্তাহে 567 ট্রাকে 22,815 মেট্রিক টন চাল কিন্তু আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। আমি সকালে কয়েকজন পাইকারির সঙ্গে কথা বলেছি। পাইকারি ব্যবসায়ীরা বলছেন যে দেশের যেহেতু চালের দাম বৃদ্ধি পাচ্ছে, যেহেতু ভারত থেকে চাল আমদানির ফলেই দেশি চালের কিন্তু বাজারে কিন্তু এক ধরনের স্থিরতা আছে বা দামটা কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে যে পরিমাণে চাল বিক্রি করছে দামটা যদি কিছু কমতো তাহলে হয়তো তারা লাভবান হতে পারতো, তারা এমনটাই বলছেন। তাছাড়া চালের চাহিদা আছে। প্রতিদিন যে চালগুলা বন্দরে আসে সে চালগুলো তারা কিন্তু বন্দর থেকে বিক্রি করছে, প্রতিদিন পাইকারি আসছে নিয়ে যাচ্ছে। তো হিলি স্থল বন্দরে চালের আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দেখছেন সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দফায় দফায় বাড়তে থাকা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম পৌঁছালো সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। মার্কিন নির্বাচনের পর 1.5 মাসেরও কম সময়ে বিটকয়েনের দাম বেড়েছে 50% বেশি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার প্রতিটি বিটকয়েনের দাম ওঠে $1,06,533 এবং পরবর্তীতে $1,04,462 গিয়ে স্থির হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রাম্পের ইতিবাচক ঘোষণা দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীদের বিশ্বাস, দায়িত্ব নিয়েই ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতির দিকে এগুবে, এতে অব্যাহত থাকবে দাম বৃদ্ধি। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে অস্ট্রেলীয়দের জীবনযাত্রায়। মাত্রাতিরিক্ত দৈনন্দিন ব্যয়ের সঙ্গে যুদ্ধ করতে থাকা অস্ট্রেলীয়দের জন্য বড়দিনের উৎসব কিছুটা মলিন হতে যাচ্ছে। এস এম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত।
ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় 43 ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরেই রয়েছে কোনো ধর্মের অনুসারী নয় এমন মানুষ, আর বাকি ধর্মের অনুসারীর সংখ্যা সামান্যই। শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মীয় উৎসবেই সরকারি ছুটি উপভোগ করতে পারেন এখানকার বাসিন্দারা। পশ্চিমের অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত দেশের মতো অস্ট্রেলিয়াতেও সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উৎসব হচ্ছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবকে কেন্দ্র করে সারা বছর মুখিয়ে থাকেন অস্ট্রেলীয়রা। অস্ট্রেলিয়া ভিত্তিক জরিপ সংস্থা আই সিলেক্টের তথ্য অনুযায়ী 65% অস্ট্রেলীয়ই এবছর নিজের জন্য কিংবা উপহার হিসেবে দামি কিছু কিনবেন না। মুদ্রাস্ফীতি ও মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণে চাইলেও অনেকেই বাড়তি খরচ করার সামর্থ্য হারিয়েছেন। তবে অস্ট্রেলিয়ান রিটেইলার অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর বড়দিনে অস্ট্রেলীয়রা প্রায় $12 বিলিয়ন ব্যয় করবেন, যা গত বছরের তুলনায় $1.6 বিলিয়ন বেশি। বাংলাদেশে বিভিন্ন উৎসবের আগে পণ্যের মূল্য আকাশ ছুলেও অস্ট্রেলিয়ায় ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। এখানে বড়দিন ও নববর্ষ সামনে রেখে অক্টোবর থেকেই বিশেষ উৎসব সামগ্রী ও খাদ্যদ্রব্যের দাম কমে যায়। তবে সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবছর ক্ষুদ্র ব্যবসায়ীরা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পণ্য তুলে দিতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ স্কুল ছুটিতে পরিবার নিয়ে অনেক অস্ট্রেলিয়ান দেশের বাইরে ভ্রমণে যান, কিন্তু এবছর আন্তর্জাতিক এমনকি অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি নেই এডিপি বাস্তবায়নে। 5 বছরে সর্বনিম্ন জুলাই নভেম্বরে চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ। আমদানি পণ্যের কন্টেইনার অবধকে পাঠানো নিয়ে বন্দর ও বিজেএমই এর দ্বন্দ্ব। 4 গুণ খরচ বেড়ে 10,000 কোটি টাকা ক্ষতির শঙ্কা। সিদ্ধান্ত বদলাতে মন্ত্রণালয়ে চিঠি। এবং উৎপাদন খরচ বেড়েছে পেঁয়াজের। কৃষি উপকরণের বাড়তি দামে লোকসান শঙ্কায় উত্তরাঞ্চলের চাষিরা। আমদানি বন্ধ সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।